244 অল আউট শ্রীলঙ্কা। আমরা জানি যে নতুন নিয়মে যেহেতু স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ অনেকখানি দেরিতে ইনিংসটা শেষ করেছে, 5 রান অ্যাড হতে পারে যদি হয়, তারপরও টার্গেটটা 250, আর যদি সেটা না হয় তাহলে 245 রানের টার্গেট। এই মুহূর্তে কি মনে হচ্ছে যে বাংলাদেশ এগিয়ে আছে? অবশ্যই এগিয়ে আছে বলাটা উচিত। এখনকার ওয়ানডে ফরম্যাটের কথা যদি আপনি চিন্তা করেন, দুনিয়ার একদম খুব খারাপ উইকেটেও যদি ওয়ানডে ম্যাচে 250 রানের নিচে প্রতিপক্ষকে থামানো যায়, অবশ্যই সেই ম্যাচটা আপনার জেতা উচিত। খুব ভালো ব্যাটিং যে করতে হবে তাও না, মানে আপনি মোটামুটি ভালো ব্যাটিং করলেই তো 250 রান অন্তত চেস করতে পারবেন যে কোনো ওয়ানডে ম্যাচে। আর ম্যাচটা যখন শুরু হয়, টসের সময় যদি মেহেদী হাসান মিরাজকে জিজ্ঞেস করা মানে বলা হতো যে আপনারা 250 রানের নিচে আমাদের থামিয়ে দিবেন, মিরাজ হাসি মুখে মেনে নিতেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা যদি স্কোর কার্ডটা দেখি, আসালাঙ্কা হি হ্যাজ বিন ইন টেরিফিক ফর্ম। 106 রানের একটা ইনিংস খেলেছেন। দল বিপদে ছিল, শুরুতেই শ্রীলঙ্কা 3টা উইকেট হারিয়ে ফেলেছিল। কুশাল মেন্ডিস 45 রান করেছেন। এছাড়া লিয়ানাগে, মিলান রাত্নাকে, হাসারাঙ্গা তিনজনই 20-এর ঘরের ছোট ছোট 3টা ইনিংস খেলেছেন এবং সেই সুবাদে শ্রীলঙ্কা 244 রান করেছে এবং শেষ ওভারে গিয়ে অল আউট হয়েছে। আমরা এই মাঠের শেষ 5 ম্যাচের কথাও যদি বলি, ফার্স্ট ইনিংস এভারেজ উইনিং স্কোর ইজ 260। সেখান থেকে বাংলাদেশ শ্রীলঙ্কাকে আরও কম রানে আটকাতে সক্ষম হয়েছে। এবং আমরা এর আগের ক্রিকেট শোতে আলোচনা করছিলাম যে এই মাঠে ফার্স্ট ইনিংস এভারেজ স্কোর শেষ 10 ম্যাচে 211-র কাছাকাছি, বা সব মিলিয়ে এই মাঠে 230-35 রানটাই আসলে উইনিং স্কোর বা পার স্কোর। তানজিম সাকিব, তাসকিন দুজনই 4টা এবং 3টা করে উইকেট পেয়েছেন। এই দুজনের কারণেই তো আসলে শ্রীলঙ্কাকে ধরা বাঁধার মধ্যে রাখা গেছে। একদমই, বিশেষ করে প্রথম স্পেলে যেভাবে দুজনেই উইকেট এনে দিয়েছিলেন সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি ছিল। মানে যখন পার্টনারশিপ হচ্ছিল, ঠিক আছে, পার্টনারশিপ পরে শান্ত এসে একটা পার্টনারশিপ ব্রেক করেছিল, বা তানবীর বা মাঝখানে, কিন্তু শুরুতে আপনার যে একটা ওয়ানডে ম্যাচ, ইনফ্যাক্ট যে কোনো ম্যাচে জিততে আপনার শুরুতে যে উইকেটটা দরকার ছিল, সেই কাজটায় 2 পেসার, লম্বা সময় পর ফেরার তাসকিন, তাকে নিয়ে হয়তো আলাদা আলোচনা হবে। তাসকিন তানজিম দুজনের শুরুর ওই বোলিংয়ের জন্য আদতে বাংলাদেশের এমন পাওনা। এবং শুরুতে বাংলাদেশ ভালো করেছে, শেষে গিয়েও বাংলাদেশ ভালো করেছে। আমরা যদি 46তম ওভারের কথা বলি, 45 ওভার শেষে শ্রীলঙ্কার রান ছিল 226, 6 উইকেটে। শেষ 5 ওভারে এখনকার মডার্ন এরার ক্রিকেটে আপনি 50 রান তুলবেন, সেটা খুব স্বাভাবিক। শেষ 5 ওভারে বাংলাদেশ শ্রীলঙ্কাকে অল আউট করেছে এবং মাত্র 18 রান কনসিড করেছে। 226 থেকে 244 রানের মধ্যে শ্রীলঙ্কা শেষ 4টা উইকেট হারিয়েছে। তাসকিন ব্যাক টু ব্যাক 46তম ওভারে যে 2টা উইকেট নিয়েছেন, সেটা শ্রীলঙ্কাকে অনেকখানি ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এবং আসালাঙ্কাও যেহেতু সেঞ্চুরির খুব কাছাকাছি ছিলেন, তিনি খুব বেশি রিস্ক কিন্তু শেষ দিকে নেননি। এবং শুরুতে বাংলাদেশ ডমিনেট করেছে, শেষে বাংলাদেশ ডমিনেট করেছে। আপনি যদি 226 থেকে চিন্তা করেন শেষ 5 ওভারে 50 রান আসে, তাহলে কিন্তু টার্গেটটা 280-র কাছাকাছি চলে যায়। ওই জায়গায় বাংলাদেশে শ্রীলঙ্কাকে আটকে রাখতে সক্ষম হয়েছে, সেটার কারণেই অ্যাডভান্টেজটা টিম বাংলাদেশের। আর নাবিল কাছে আরেকটা ব্যাপার হচ্ছে যে শুরুতে যে বোলিংটা করেছে তাসকিন আহমেদ তাজিম, বিশেষ করে তার প্রথম 5 ওভারে, মানে 10 ওভারের মধ্যে তো তিনি 5 ওভার করেছিলেন, লম্বা একটা সময় পর ফিরেছেন। ফিরেই প্রথম ওভারে, মানে আগের বছরের যে তাসকিন আহমেদ তাজিমকে দেখা গিয়েছিল, মাঝখানে তিনি লম্বা সময় ইনজুরিতে ছিলেন, ফিরে যে বোলিংটা করেছেন, আবার শেষে একই রকম তাসকিন। আপনি বলছিলেন যে ব্যাক টু ব্যাক উইকেটের কারণেই তানজিম সাকিবও ভালো বল করছেন। আর আধুনিক ক্রিকেটে এসে শেষ 5 ওভারে 20 রান বা 25 রানের নিচে থামাতে পারা তো অবশ্যই বড় ক্রেডিটের। সেই ক্রেডিটটা অবশ্যই বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের পাওয়া উচিত। প্রত্যেকে দারুণ বোলিং করেছেন, অন্তত পার্ট টাইমার হিসেবে শান্ত যেভাবে ভালো সার্ভিস দিয়েছেন, অবশ্যই ক্রেডিটটা দিতে হচ্ছে বাংলাদেশের বোলিং ইউনিটকে। এবং এই ম্যাচের আগে কথা হচ্ছিল যে উইকেটটা টিপিক্যাল কলম্বোর বা প্রেমাদাসার উইকেট না, এই উইকেটটা যথেষ্ট ফ্ল্যাট হওয়ার সম্ভাবনা বেশি, এখানে 300 রান হওয়ার কথা। তবে যখন খেলাটা শুরু হয়, শুরুর দিকে কিন্তু পেসাররা যথেষ্ট বাউন্স পেয়েছেন, বলে যথেষ্ট গতি ছিল, উইকেট কিপারের গ্লাভসে ক্যারি করছিল বলটা। শুরুর দিকে ব্যাটিং করাটা ডিফিকাল্ট ছিল, শেষ দিকে গিয়েও আমরা দেখেছি উইকেট খানিকটা স্লো হয়ে এসেছে। তানভীরের কথা আপনি বলছিলেন, তানভীর যথেষ্ট টান আদায় করতে সক্ষম হয়েছেন। মেহেদী হাসান মিরাজ ইকোনমিক্যাল বোলিং করেছেন। তারপরও দিন শেষে এই রানটাও শ্রীলঙ্কার জন্য কি যথেষ্ট মনে করেন কিনা? ইটস বিকজ দে হ্যাভ সাম ভেরি গুড স্পিনার্স। হাসারাঙ্গা আছেন, ঠিকসানা আছেন। কেবলমাত্র যদি শ্রীলঙ্কাকে এখান থেকে জেতাতে পারে তাহলে মনে হচ্ছে পেসার রান না, মানে আমার যতখানি উইকেট দেখে মনে হচ্ছে আর কি, তাদের যে কোয়ালিটিফুল দুজন স্পিনার, ইনফ্যাক্ট আমরা আগের ক্রিকেট শোতেও একই রকম আলোচনা করেছিলাম যে বাংলাদেশি স্পিনারদের চেয়ে কিন্তু শ্রীলঙ্কান স্পিনাররা ভালো। আমাদেরকে কিন্তু শুরুতে বা শেষে উইকেট পেয়েছেন পেসাররা, তো
তাসকিন এবং সাকিব। বাংলাদেশের যদি এই ম্যাচটা জিততে হয় লঙ্কান স্পিনারদের ঠিকঠাক খেলতে হবে, ভালোভাবে খেলতে হবে। সেই কাজটা অন্তত যেহেতু অপোনেন্টকে 250 রানের নিচে থামানো গিয়েছে, আমি অন্তত আশা করছি বাংলাদেশ এই ম্যাচটা জিতবে। এবং আরো একটা বিষয় হচ্ছে যে শ্রীলঙ্কানদের স্পিনারদের কিন্তু আধিক্য আছে। আপনি ঠিকসানা এবং হাসারাঙ্গার কথা বলছেন, একই সাথে আসালাঙ্কা স্পিনিং ট্র্যাকে যথেষ্ট ভালো বল করতে পারেন এবং তাদের এক্সট্রা বোলিং অপশনও আছে। মিলান রাতনায়কে আসিতা ফার্নান্দো পেস ডিপার্টমেন্টটা সামলাচ্ছেন এবং একই সাথে লিয়ানাগেও কিন্তু পেস বোলিংটা করে দিতে পারেন। মানে তাদের কাছে যথেষ্ট বোলিং অপশন আছে, অন্তত 7টা বোলিং অপশন তাদের কাছে আছে। তো এই জায়গায় কি শ্রীলঙ্কা একটা অ্যাডভান্টেজ পাবে কিনা? আরেকটা ব্যাপার হতে পারে যে এই উইকেটে আমরা একটা গ্রাফিক্স দেখছিলাম যেখানে তানভীরের মতো বোলার 7 ডিগ্রি 8 ডিগ্রি প্রায় 6 ডিগ্রির মতো টার্ন পেয়েছেন। তো সেখানে থিকসানা আর হাসারাঙ্গা তো আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠার কথা। আর বোলিং অপশানে নানান বৈচিত্র্য আছে বলে আমার মনে হচ্ছে একটুখানি এগিয়ে থাকবে তারা। আমরা তানভীরের বোলিং ফিগারটা দেখছিলাম, 10 ওভার বল করেছেন, আজকেই তার ডেবিউ হয়েছে, একটা উইকেট নিয়েছেন, ডট বল করেছেন 29টা, ইকোনমি 4.40। ডেবিউ ম্যাচ হিসেবে আসলে তার পারফরমেন্সটা কেমন দেখলেন? ঋষাদ যদি ফিট থাকতেন তাহলে হয়তো এই ম্যাচটা সুযোগ পেতেন না, সুযোগ পেয়েছেন এবং কাজে লাগিয়েছেন বলা যায়। সবশেষ ঢাকা লিগের কথা যদি মানে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের কথা যদি চিন্তা করি তাহলে খুব কাছ থেকে দেখেছি বিকেএসপিতে তিনি কতখানি পরিশ্রম করেছেন। তো যেহেতু ঢাকা লিগে ভালো করেছেন, আর আমরা এনামুল হক বিজয়ের কথাতে যদি একটুখানি ফিরি, যে এমন হয় যে ঘরোয়া ক্রিকেটে যারা পারফরমেন্স করে তারা এসে পারফরমেন্স করতে পারে না, তানভীর কিন্তু সেই প্রমাণটা দিয়েছেন। অন্তত অভিষেক ম্যাচে আমার মনে হয় খুব একটা খারাপ করেননি, যেহেতু মিডল ওভারে বল করছেন, একটা উইকেট পেয়েছেন, আরও কটা উইকেট পেলে হয়তো ভালোই হতো, কিন্তু খুব একটা খারাপ করেননি নাবিল কাসার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.